আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের এত ভালো সম্পর্ক? তাহলে পাকিস্তান জাতীয় দল যে বাংলাদেশ সফরে এলো ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য, তাদের রিসিভ করার জন্য বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই নেই কেন? তিনি কেন অস্ট্রেলিয়ায় গিয়ে বসে আছেন? পাকিস্তান না বাংলাদেশের কথাতেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হলো? বিসিবি প্রেসিডেন্ট বুলবুল ভাই না সেইখানটাতে মূল নেগোশিয়েটরের ভূমিকাটা পালন করলেন? তাহলে কৃতজ্ঞতা স্বরূপ পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট মোহসিন নাকবির তো দলের সঙ্গেই চলে আসার কথা ছিল বাংলাদেশে। সেটা যদি নাও হয়, এই দলের কাছে ওদের শুভেচ্ছা স্মারক, উপহার ইত্যাদি পাঠিয়েছেন বুলবুল ভাইয়ের জন্য। সেগুলো রিসিভ করার জন্য তো বুলবুল ভাই থাকা দরকার। বুলবুল ভাই নেই কেন? কেন তিনি অস্ট্রেলিয়া গিয়ে বসে আছেন? পরিবারের সঙ্গে সময় কাটাবেন, ঈদ করবেন। এরকম ১২ মাসে ১৩টা উপলক্ষ তো থাকবেই। পুরোটা সময় জুড়ে কি তাহলে এই পাকিস্তান তার বন্ধু রাষ্ট্র এরকম যার কথাতেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে ফেললো, বাংলাদেশে যে বোর্ড প্রেসিডেন্ট কথাতে তাকে রিসিভ করার জন্য বুলবুল ভাই বাংলাদেশে যদি না থাকেন, তাহলে জিনিসটা একটু কেমন কেমন লাগে না? একটু খটকা খটকা তো লাগে, লাগে না? আমাদের যে ক্রিকেট টিম, মেহেদী হাসান মিরাজের ক্রিকেট টিম, তাদের মধ্যে কোনো খটকার জায়গা নেই। তাদের হিসাবটা খুব প্লেন অ্যান্ড সিম্পল। বিশ্বকাপটা বাংলাদেশ খেলতে পারেনি, রাজনৈতিক কারণে খেলতে পারেনি, আমাদের আজ্ঞাবহ ক্রিকেট বোর্ডের কারণে খেলতে পারেনি। আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অনেক দিন দূরে রয়েছি। সেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ আবার ফিরছে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটা দিয়ে, এবং আমাদের আগামী বছর ২০২৭ ওয়ানডে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য ডিরেক্টলি এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সিরিজে কোন রেজাল্টটা হলে বাংলাদেশের রেটিং পয়েন্ট কি হবে, র্যাঙ্কিংয়ে আমরা কোয়ালিফিকেশন পজিশনে চলে যাব কিনা, সবকিছু মিলিয়ে এই আলোচনাটা আসলে একটু করতে চাই। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে যা করেছে সেইটা হচ্ছে ভাওতাবাজি। বাংলাদেশকে গাছে তুলে দিয়ে তারা মই সরিয়ে নিয়েছে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে খেলবে না যে ওই পর্যায়টাতে ছিল, তখন পাকিস্তান পেছন থেকে বাংলাদেশকে কেবলই উস্কেছে। এবং সেটা শুধুমাত্র ক্রিকেটেও হিসাব না, এটা রাজনৈতিক হিসাব নিকাশ রয়েছে, অনেক আলোচনা করেছি, সেইটা এখানে আমি আর রিপিট নাই বা করলাম। কিন্তু ওই যে বাংলাদেশকে তারপরে আবার একটু ভাই ভাই দেখিয়ে, একটুখানি বাংলাদেশের প্রতি সহানুভূতি দেখিয়ে বোর্ড প্রেসিডেন্ট আমাদের আমিনুল ইসলাম বুলবুল ভাইকে পাকিস্তানে উড়িয়ে নিয়ে যাওয়া, লাহোরে সেই কাইট ডিপ্লোমেসি ঘুড়ি উৎসবে বুলবুল ভাইকে অংশগ্রহণ করানো, তারপরে বুলবুল ভাইয়ের কথাতেই যে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়েছে, পুরো যে নাটকটা সাজানো হয়েছিল না, পাকিস্তান তো আবার নিজেরাই সেই নাটকের সেই বেলুনটা ফুটো করে দিয়েছে যখন ভারতের বিপক্ষে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার পর দিন শ্রীলঙ্কার দেশটার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে পিসিবির চেয়ারম্যান মোহসিন নাকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, তিনি আবার বললেন যে এই পুরো ঘটনার মূল নায়ক নাকি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, তার অনুরোধেই নাকি, তার কথাতেই নাকি পাকিস্তান এই ভারতের বিপক্ষে ম্যাচটা খেলতে রাজি হয়েছে। বুলবুলের কথা সেখানটাতে নাই, কোথাও নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা সেখানে নাই, কোথাও নাই। ফলে এই পুরো জিনিসটাই যে আসলে ভাওতাবাজি ছিল, বাংলাদেশের পুরো ওয়ার্ল্ড কাপ যে আমরা খেলতে যাইনি, এই পুরো ক্যাম্পেইনটা, এই পুরো জিনিসটাই যে আসলে আমাদেরকে বোকা বানানো হয়েছে, এটা ক্রমশ বোধহয় সবার কাছেই স্পষ্ট হয়ে যাচ্ছে। স্পষ্ট যেটা হচ্ছে না সেটা হলো যে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ আমরা সরাসরি কোয়ালিফাই করতে পারছি কিনা, এবং সেই ক্ষেত্রে এই সিরিজটার ভূমিকাটা কতটা। পরের বিশ্বকাপটা হবে অক্টোবর-নভেম্বর মাসে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে। তার মধ্যে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে হোস্ট হিসাবে অবশ্যই খেলবে। সেই সঙ্গে র্যাঙ্কিংয়ে এই দুইটা দলের বাইরে টপ 8-এ যারা থাকবে তারা সরাসরি কোয়ালিফাই করবে আগামী বছরের ৩১শে মার্চ পর্যন্ত যেই র্যাঙ্কিংটা হবে সেই র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। এখন সাউথ আফ্রিকার র্যাঙ্কিংয়ে, ওডিআই র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ৫ নম্বরে রয়েছে। তাদের ওই ৮-এর বাইরে চলে যাওয়ার কোনো কারণই নাই। আবার ঠিক তেমনি জিম্বাবুয়ে ১১ নম্বর রয়েছে, তাদেরও ৮-এর মধ্যে ঢুকে পড়ার কোনো কারণ নাই। তার মানে বাংলাদেশ সহ বা অন্যান্য দেশগুলোর হিসাবটা হচ্ছে ২০২৭ সালের ৩১শে মার্চের র্যাঙ্কিংয়ে টপ 9 এর মধ্যে থাকতে হবে যদি ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করতে হয়। তা না হলে আবার কোয়ালিফিকেশন অন্য ফেস্টেজের ভেতর দিয়ে যেতে হবে। বাংলাদেশ এই মুহূর্তে সেই ডিরেক্ট কোয়ালিফিকেশনের প্লেসটাতে নাই। আমরা এই মুহূর্তে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে রয়েছি ১০ নম্বরে, আমাদের রেটিং ৭৬। আমাদের আগে ৯ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, তাদের রেটিং ৭৭। আর যেই পাকিস্তানের বিপক্ষে আমরা এই সিরিজটা খেলতে যাচ্ছি, যেইটাকে বলছি আমি একটা বিগ অপরচুনিটি আমাদের জন্য, আমাদের ওই কোয়ালিফিকেশন স্পটটার মধ্যে চলে আসার জন্য ৯ নম্বরের মধ্যে ঢুকে আমরা পড়তে পারি, সেই পাকিস্তানের রেটিং ১০৫, তারা আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং আছে ৪ নম্বরে।
পাকিস্তান এইবার বাংলাদেশে এসেছে, সেখানটাতে তাদের ৬ জন ক্রিকেটার রয়েছেন যাদের ওয়ানডে ডেবু হয়নি। এইটা যে তাদের জন্য এক্সপেরিমেন্টাল একটা সফর, বিষয়টা তা না। টি-20 বিশ্বকাপে তারা খারাপ করেছে, সেইটার একটা রিঅ্যাকশন অন্য ফরম্যাটে তারা দেখিয়েছে। ঠিক আছে, সেটা পাকিস্তানের ব্যাপার, কিন্তু এই সিরিজটাতে পাকিস্তানের যেই রেজাল্টই হোক না কেন, তাদের পরের ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করাটা হুমকির মুখে পড়বে না। কিন্তু আমাদের জন্য, বাংলাদেশের জন্য কোন রেজাল্ট হলে আমরা এইখানটা থেকে পরের ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করার ফেজটাতে যেতে পারবো? বাংলাদেশের সামনে ম্যাচ রয়েছে, অনেক ম্যাচ রয়েছে। এই বছরে আমি দেখছিলাম যে বিরাট বলছিলেন যে নাকি ওইখানটাতে বাংলাদেশের যে অনেকগুলো সিরিজ রয়েছে, ২২টা ওয়ানডে ম্যাচ রয়েছে। আমার হিসাবটা বলে যে ঠিক ২৩টা ওয়ানডে ম্যাচ এই বছরে বাংলাদেশের রয়েছে। পাকিস্তানের সঙ্গে ৩ ম্যাচ খেলছি আমরা ঘরের মাটিতে, নিউজিল্যান্ডের সঙ্গে ৩ ম্যাচ, অস্ট্রেলিয়ার সঙ্গে ৩ ম্যাচ, ভারতের সঙ্গেও ৩ ম্যাচ। এই ৪টা সিরিজের ১২টা ওয়ানডে কিন্তু আমাদের ঘরের মাটিতে খেলার কথা। সঙ্গে আয়ারল্যান্ডে অ্যাওয়েতে গিয়ে আরও ৩ ম্যাচ ১৫, জিম্বাবুয়েতে গিয়ে ৫ ম্যাচ ২০ এবং সাউথ আফ্রিকাতে গিয়ে আরও ৩ ম্যাচ, ২৩টা ওয়ানডে এই বছর বাংলাদেশের রয়েছে। সেই ২৩টা ওয়ানডের মধ্যে এই প্রথম যে সিরিজটা পাকিস্তানের বিপক্ষে, সেইখানটাতে বাংলাদেশের কিন্তু 9 এর মধ্যে ঢুকে পড়ার, কোয়ালিফিকেশন মানে ওই স্পটটাতে ঢুকে পড়ার এভরি পসিবিলিটি রয়েছে। কিভাবে জানেন? ধরেন এই সিরিজটাতে আমরা যদি ৩-০ ব্যবধানে জিতি, পাকিস্তানকে যদি ৩টা ওয়ানডে ম্যাচে আমরা হারিয়ে দিই, সেটা যে একেবারে অসম্ভব আমি সেটা বলব না। হ্যাঁ, আমাদের ওয়ানডে টিমের পারফরম্যান্সটা আপ টু দ্য মার্ক না। আমাদের ক্রিকেটে কোনো কিছুরই পারফরম্যান্স আপ টু দ্য মার্ক না। এই ধরেন মেহেদী হাসান মিরাজের যে ক্যাপ্টেন্সি, তিনি ১৩ ম্যাচের মধ্যে ৩টা মাত্র জিতেছেন। ফুল টাইম ক্যাপ্টেন হওয়ার পর ৩ সিরিজে তিনি নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে শ্রীলঙ্কাতে আমরা ২-১ হেরেছি, অ্যাওয়েতে আফগানিস্তানের সঙ্গে ৩-০ হেরেছি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লাস্ট সিরিজটা আমরা ২-১ ব্যবধানে জিতেছি। কিন্তু এখন যদি আমরা মিরাজের এই দল ৩-০ ব্যবধানে পাকিস্তানকে যদি আমরা হারাতে পারি, তাহলে কিন্তু আমাদের রেটিং ৭৬ থেকে বেড়ে ৮১ হয়ে যাবে। যেহেতু ৯ নম্বরে এই মুহূর্তে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৭, সো আমরা ৩-০ ব্যবধানে জিতলে আমাদের রেটিং ৮১ হয়ে যাবে। ফলে আমরা তো আইসিসি র্যাঙ্কিংয়ে ওডিআইতে ৯ নম্বরে চলে আসব। আমরা যদি এইখানটাতে ৩-০তে না জিতে ধরেন ২-১ ব্যবধানেও জিতি, তাহলেও কিন্তু আমাদের রেটিংটা হয়ে যাবে ৭৯। অর্থাৎ সেই ক্ষেত্রেও আমরা পাকিস্তানের সাথে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে আইসিসি র্যাঙ্কিংয়ে আমরা ৯ নম্বরে চলে যাব। অর্থাৎ আমাদের সিরিজ জিততে হবে। ২-১ জিতলেও আমরা যেতে পারবো র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে, ৩-০ জিতলে তো আরও ভালোভাবে থাকতে পারবো। যদিও র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে যে রয়েছে ইংল্যান্ড, তাদের পয়েন্ট রেটিং হচ্ছে গিয়ে ৮৮, সো তারা অনেকখানি এগিয়ে রয়েছে। বাট স্টিল আমরা ৩-০তে জিতে একটু কমফোর্টেবলি এগিয়ে যেতে পারবো ওয়েস্ট ইন্ডিজের চেয়ে। একটা গ্যাপ আমরা পাবো, ৪ পয়েন্টের একটা, 4 রেটিংয়ের একটা গ্যাপ পাবো, যেইটা হয়তো আমরা ২-১ জিতলে পাবো না, বাট স্টিল আমরা ৯ নম্বরে চলে যাব। কিন্তু যদি আমরা সিরিজ হেরে যাই, তাহলে কিন্তু আর হবে না। আমরা যদি একটা ম্যাচও অন্ততপক্ষে পাকিস্তানের সঙ্গে জিতে, ধরেন ১-২ ব্যবধানে আমরা সিরিজ জিতলাম, তাহলে আমাদের রেটিং ৭৬ থেকে ৭৭ হবে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সমান হবে। কিন্তু সেইখানেও ওই যে পয়েন্টের ভগ্নাংশে পিছিয়ে থাকার কারণে আমরা কিন্তু র্যাঙ্কিংয়ের ১০ নম্বরেই থেকে যাব। আর যদি আমরা ৩-০তে হেরে যাই, তাহলে তো আর কথাই নেই। আমরা এইখানটাতে 10 নম্বরে তো থাকবো বটেই, আমাদের রেটিং আরও ২ পয়েন্ট কমে আমাদের রেটিং হয়ে যাবে ৭৪। ফলে এই সিরিজটা বাংলাদেশের জন্য আমি এই অর্থে গুরুত্বপূর্ণ বলছি যে, যেহেতু ওয়ার্ল্ড কাপ টি-20 আমরা খেলতে পারিনি, আমাদের জন্য একটা বিরাট সেটব্যাক ছিল এবং এই টি-20 ওয়ার্ল্ড কাপ ঘিরে গত ১ বছরে বাংলাদেশের ক্রিকেটে আমরা ওয়ানডেও খেলেছি, টেস্টেও খেলেছি, কিন্তু মূলত এই টি-20 ওয়ার্ল্ড কাপের বিল্ড আপটা ছিল। এখন বিল্ড আপটা হবে কিন্তু আগামী বছর ওয়ানডে বিল্ড আপ। সেই কারণেই এই বছর এতগুলা ২৩টা ওয়ানডে কিন্তু আমাদের সামনে আরও রয়েছে, ৪-৩ ৭টা সিরিজে। এবং সেইখানটাতে প্রথম যে সিরিজটা পাকিস্তানের বিপক্ষে, সেইখানটাতে যদি আমরা জিততে পারি, যদি ৩-০ ব্যবধানে জিততে পারি, তাহলে তো কথাই নেই। অন্তত যদি ২-১ ব্যবধানেও জিততে পারি, তাহলেও আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ওয়ানডেতে ৯ নম্বরে উঠে আসবে, ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে। র্যাঙ্কিং প্রেডিক্টর সেটাই আসলে বলছে। এই ন্যূনতম কাজটুকু কি? এই অন্তত সিরিজ জয়, ৩-০তে না হলো অন্তত ২-১ ব্যবধানে সিরিজ জয়ের কাজটা কি মেহেদী হাসান মিরাজের এই দল করতে পারবে না ঘরের মাটিতে? আমি কিন্তু ভাই ভীষণ আশাবাদী। আপনি যাই বলেন না